শেষ রাতের দিকে তুষির হালকা জ্বরে কমে যায়। জ্বর চলে যাওয়ায় তুষি সকাল সকাল মাথাটা ওঠাতে পারছে না বিছানা থেকে। কেমন ভার ভার লাগছে। জ্বরে যখন কাঁপছিল তুষি জড়িয়ে ধরে তখন ঘুমিয়ে গিয়েছিল রিমি, যাতে ঠান্ডা কম লাগে। এখন আবার গরমে ঘেমে উঠেছে সারা শরীর। তুষির ঘুম ছুটে যাওয়ার পর অনুভব করে দু হাত পা দিয়ে কে যেন আস্তে পিছলে জড়িয়ে ধরে রেখেছে। এক বিন্দু নড়াচড়ার জো নেই। নিজের অজান্তেই দুভ্রু ভীষণ রকম কুঁচকে গেল। পাশ ফিরে তাকাতেই দেখতে পেল রিমি খুব শক্ত করে ধরে বেহুশে ঘুমোচ্ছে। দেখে যে কেউ বলবে নিজের প্রাণপ্রিয় কোলবালিশের উপর পা দিয়ে অনায়াসে ঘুম দিচ্ছে। প্রথমে আলতো করে হাত সরাতে গেল, তখন বাঁধল আরেক বিপত্তি। আগে যাও হাত আলগা ছিল, এখন আরো চাপড়ে ধরলো। এবার তুষির মেজাজ দ্বিগুণ খারাপ হলো। এমনিতেই বাথরুমে যেতে হবে, তার মধ্যে এই ঝামেলা। নিজেকে ছাড়ানোর জন্য রিমিকে জড়িয়ে দিল এক ধাক্কা। এহেন ধাক্কায় ধপাস করে বিছানা থেকে পড়ে গেল। লাফ দিয়ে চেঁচিয়ে উঠে বলল, আ- আমি আমি কোথায়? আমি কি বেঁচে আছি? আমি আমি এখানে কেন? রিমি এক নিঃশ্বাসে ঘুম জড়ানো স্বরে বলে উঠল আস্তে আস্তে। বিছানায় বসল। আচমকা নিচে পড়ায় বেশ ভালো কোমরে ব্যথায় আহ করে উঠল। তুষিকে অকথ্য গলায় কয়েকটা গালি দিতেও ভুলেনি সে। তুষির ভীষণ হাসি পেল, খিলখিল করে হেসে উঠে বলল, শুন শাকচুন্নি, প্রথমত আমায় জড়িয়ে ধরে ঘুমিয়েছি, সেটা একটা ভুল। তার মধ্যে আবার ছাড়াতে গিয়েছি, ভালোভাবে তো ছাড়বিই না, আরও চেপে ধরলি। ছি! এই বিয়ের পরেও কি এভাবে ঢুসে ঢুসে ঘুমাবি? বেচারা দুলাভাই তো একদিনে তোর চাপাচাপিতেই অক্কা পাবে। এমন কথায় রিমি বেজায় রেগে গেল। ঘুমোলে কি আবার হুঁশজ্ঞান থাকে নাকি? জান্নাতের সাথেও তো সে এভাবেই ঘুমোয়। তার জন্য অবশ্য জান্নাতের কাছে কম গালি খায় না। রেগে তুষির দিকে তেড়ে গেল সে। অমনি এক মুহূর্ত দেরি না করে বাথরুমে গিয়ে দৌড় দিল তুষি। রিমি গালি দিতে দিতে নিজেও ফ্রেশ হতে চলে গেল। সকালের খাবার টেবিলে তুষি যেতে চায়নি। ওই জঙ্গলি ভূতের মুখোমুখি হওয়ার এক বিন্দু ইচ্ছে আপাতত তুষির নেই। এমন একটা কাজ করেছে যা তুষির ভাবার বাইরে ছিল। তাই সে পণ করল আর কখনো তুষারের সামনে যাবে না, কথা বলবে না। তানহা ডাকতে আসায় তুষি বলে দিল তার শরীরটা ভালো লাগছে না, এখানে যেন খাবার নিয়ে আসে। আমেনা বেগম নাস্তা দিয়ে যাওয়ায় নিজের ঘরেই নাস্তা করে ঔষধ খেয়ে নিল। এরপর প্রাণের চেয়েও প্রিয় তুষির বেস্ট ফ্রেন্ড জুইকে কল করল। অনেকদিন স্কুলে যাওয়া হয় না। বিয়ের 5 দিন আগ থেকেই স্কুলে যাওয়া বন্ধ করেছে সে। আপাতত পড়াশোনা করার মোড নেই। বিয়ে বাড়ি আবার কিসের স্কুল, কিসের পড়াশোনা? পড়বে তো ওই রিমি খাচ্ছর। পড়তে পড়তে শহীদ হয়ে যাক। কত কথা জমি আছে, জুইকে না বলা পর্যন্ত পেট ফুলে ফেপে থাকবে। রিং হওয়ার সাথে সাথে জুই এক গাদা প্রশ্ন ছড়ল। ওই শয়তান কুত্তা হনুমান, এতদিন পর আমার কথা মনে পড়লো তোর? খুব তো কথা না বলে ভালো ছিলি, তবে এখন কেন কল করলি? রাগ বলছি, কথা নেই তোর সাথে। যা, আপুর বিয়ে বলে একটু কল করা যেত না? কল তো দূর, পিক পর্যন্ত দিসনি আমায়। জুয়ের কথায় তুষি কাঁধ চেপে ধরে বলল, আস্তে ভাই আস্তে, এত জোরে কেউ কথা বলে কান দুটো ফেটে গেছে আমার। আর কি যেন বললি? ও হ্যাঁ, কল করিনি কেন, পিক দিইনি কেন? তোর কোনো আইডিয়া আছে কয়েকদিনে আমার উপর দিয়ে কি পরিমাণ ঝড় বয়ে গেল? দোস্ত, আমি পুরাই শেষ। ওই তুষার নামক বন মানুষের অত্যাচারে আমি 3 দিনেই 10 কেজি শুকিয়ে গিয়েছি। তুষি আগ্রহ বাড়িয়ে বলল, আবার কি হয়েছে? আর 3 দিনের কথা আমাকে তুই 7 দিন পর বলছিস? আজ মনে পড়ছে যে জুইকে বলা উচিত। বাবা, আরও কত কি দেখবো। আমি তো আর তোর বেস্ট ফ্রেন্ড না, কেউ হই না আমি। একটু ন্যাকা কান্না করে বলল জুই। তুষি হতাশ নিঃশ্বাস ছাড়ল। সে জানে এ জুই নামক বান্ধবী কথায় কথায় ভীষণ ঢং করে। কিছু হলেই বলবে, আমাকে কিছু বলবি কেন, আমি তো তোর বেস্ট ফ্রেন্ড না। তাই সে এই কয়েকদিন যাবৎ যা কিছু হয়েছে সব বলল জুইকে। জুই সব কাহিনী শুনে ভারী অবাক হলো। তুষারকে 101টা গালি দিয়ে তবেই সে ক্ষান্ত হলো। সব কথা বলে তুষি ফোন রেখে দিয়ে তানহার কাছে গেল। তানহা সকালেই বলেছে আজ তারা বাইরে ঘুরতে বের হবে। পাশেই বাণিজ্য মেলা হচ্ছে, ওখানে সবাই মিলে ঘুরে আসবে। রামিমও এক কথায় রাজি হয়ে যায়। শালাবাবু শালিদের সাথে আজ প্রথম কোথাও যাওয়া হচ্ছে। এ নিয়ে কথা হওয়ার সময় রিমি বলল, দুলা ভাই, মেলায় যাব, নাগরদোলায় উঠব,
নাগরদোলায় উঠবো না, তা কি করে হয়? ইস, চুড়ি টিপ কিনবো, ইচ্ছে মতো আজ ফুচকাও খাবো, আর ভাইয়ার পকেট ফাঁকা করবো। তুষি ফট করে বলে উঠল। তোর তো নাগরই নাই, তবে নাগরদোলায় উঠবি কেন? যেভাবে বলছিস মনে হয় তোর বুঝি হাজার হাজার আছে। তুষি মুখ মুচড়ে দিল। রামিম হেসে বলে উঠল। অবশ্যই শালিগণ, আজ আপনারা যা বলবেন তাই হবে। তুষিও বেজায় খুশি। তানহা জান্নাতের উদ্দেশ্যে বলল। তুই এখন চুপ কেন? তোর কি আবদার আছে বল। দেখিস না দুই এঁচড়ে পোকা আগে আগেই ভেবে নিচ্ছে কি কি কিনবে। তুষি মুখ ভেঙচিয়ে মুখ ফুরিয়ে বলল। এই শোনো আপু, বেশি কথা বলবে না। আমাদের দুলাভাই আমরা বুঝে নিব কি কি কিনবো আর কোথায় কোথায় ঘুরবো। যাও, তোমাকেও একটু ভাগ দিব নে। কি বলিস রিমি? রিমি দাঁত কেলিয়ে বলে। হ্যাঁ, তা তো অবশ্যই। আবার আড্ডায় বসে গেল সবাই। এতক্ষণ খেয়াল না করেও এবার তুষির খেয়াল হলো সকাল থেকে বনমানুষকে সে দেখছে না। চারপাশে চোখ দুটো দিয়ে খোঁজাখুঁজি করল, না কোথাও নেই। অবশেষে রামিমকে বলল। এই শোন না, তুষার ভাইকে যে দেখছি না, মরে টরে গেল নাকি? মরলে অবশ্য ভালো, আমি অত্যাচার থেকে বেঁচে যাব, এরপর চল্লিশাও খেতে পারবো। আর তুই বিয়ের আগেই বিধবা। এই বলে হা হা করে হাসলো। তুষি রেগে গিয়ে বলল। ফাজলামো না করে বলবি। রিমির নির্বিকার জবাব। ভাইয়া একটু আগেই বাসায় চলে গেছে, কি নাকি জরুরি কাজ পড়েছে বলল, তাই কারো কোনো কথা না শুনেই বেরিয়ে গেল। তবে মামির জোড়াজুড়িতে বলে গেছে আবার আসবে। তুষি এহেন কথায় অবাক হলো। যত দোষ করার সে নিজে করল, আর এভাবে পালিয়ে যাওয়ার মানে কি? এত সাহস? তো সামনে আয়, এইবার দেব চুল ছিঁড়ে। তবে আজ তো কোনোভাবেই যাওয়ার কথা ছিল না। তবে কেন গেল? কি এত দরকার পড়েছে তার? তুষিকে ভয় পেয়ে লেজ করিয়ে পালিয়েছে, এইভাবে মনে শান্ত হলো তার। মনে মনে ঠোঁট টিপে হাসলো। আসুক একবার সামনে, এর প্রতিশোধ সে নেবেই। দুপুরে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়ার পর সবাই প্রস্তুতি নিচ্ছে মেলায় যাওয়ার। তানহার শাড়ি পরা দেখে জান্নাত, তুষি আর রিমিও জেদ করলো তারাও শাড়ি পরবে। তুষি তেমন শাড়ি সামনে রাখতে পারে না, তবুও সবার দেখা দেখি সেও একটা নীল রঙের শাড়ি পরে নিল। বিয়ের দিন বেশ সুন্দর করে শাড়ি পরলেও একটু পেট বের হয়েছিল বলে তার জন্যই তুষার ভাই কেমন করছিল সব মনে আছে তার। আজ আর সেই ভয় নেই। তুষার ভাই তো যাবেই না মেলায়, বাড়তি কোনো ঝামেলাই নেই আজ। খুব মজা হবে এসব ভাবতে ভাবতেই সবাই রওনা দিল। মেলায় পৌঁছে দেখলো প্রচুর মানুষের আনাগোনা, পা রাখারও জো নেই। আস্তে ধীরে পা টিপে টিপে ঘুরতে থাকলো সকলে। সবাই চুড়ির দোকানে রং বেরঙের চুড়ি দেখতে লাগলো। তুষি শাড়ি পরার জন্য ঠিকঠাক মতো হাঁটতেও পারছে না, সকলের পিছে পিছে পা বাড়াচ্ছে সে। শাড়ি সামলানো আর বিশ্ব জয় করা তার জন্য এখন একই মনে হচ্ছে। মনে মনে নিজের প্রতি নিজেই অতথ্য গলায় গালি দিয়ে বসলো। কেন সবার সাথে নাচতে নাচতে শাড়ি পরতে গিয়েছিল সে? শিক্ষা হলে আর জীবনেও শাড়ি পরবে না তুষি, মনে মনে তাই ভেবে নিল। হাঁটতে হাঁটতে পেটে অংশ থেকে কখন যে শাড়ি অল্প সরে গেছে সে খেয়ালই করেনি। সামনের দিকে তাকিয়ে হাঁটতেই হঠাৎ করে পেছন থেকে হুট করে কে যেন তুষির পেটে জোরে সোরে নখ ডাবিয়ে দিল। সঙ্গে সঙ্গে তুষি ভয়ে চকিতে পিছনে তাকালো। কই, এত মানুষের মধ্যে কাকে কি বলবে সে? ডান হাত পেটে দিয়ে দেখলো হালকা রক্ত বের হয়ে আসছে। কান্না চলে আসলো তুষির। কোনো উপায় না পেয়ে জান্নাতকে ঝুড়ি ডাকলো। জান্নাত পেছনে তাকিয়ে দেখলো অনেকটা পেছনে পড়ে আছে তুষি। এরপর জান্নাতের সাথে দোকানে দোকানে সব কিছু দেখতে লাগলো, তবে মনের মধ্যে খুঁতখুঁতুনি এক বিন্দুও কমল না। হঠাৎ হাতের রিং দেখার সময় পিচ্ছি ছেলে তুষির হাতে একটা চিরকুট আর মলম দিয়ে দৌড়ে চলে গেল। কাগজটা খুলে দেখতেই সেখানে গুটি কয়েক অক্ষরে এলোমেলোভাবে লেখা। শাড়ি যখন সামনে রাখতেই জানেন না, তবে কেন শাড়ি পরতে হয়? মানুষকে কেউ দেখানোর জন্য শাড়ি পরে? আমি এসব সহ্য করব না। আর একবার এভাবে শাড়িতে দেখলে একদম খুন করে দেব। আর এইভাবে রক্ত বের হওয়ার জন্য জোরে নখ ডাবিয়ে দিয়েছি, বেশ করেছি। মলমটা লাগিয়ে নিলেই ঠিক হয়ে যাবে। আশা করি এবার থেকে শাড়ি পরার সময় 10 বার ভাববে। ইতি কেউ না। তুষি চিঠিটা বারবার পড়ল। আশ্চর্য, কি ঠান্ডা মাথায় হুমকি! আবার ব্যথা দিয়ে মলমও পাঠিয়ে দিয়েছে। এটা কে হতে পারে? তুষার ভাই? না, সে কি করে এখানে আসবে? এসব ভাবনার মাঝেই পাশে তাকিয়ে দ্বিগুণ গতিতে চমকে গেল তুষি। সামনে স্বয়ং তুষার ভাই দাঁড়িয়ে কথা বলছে দুলা ভাইয়ের সাথে। এ কি করে সম্ভব? সে আসবে, কেউ আমাকে জানালো না কেন? এখন আমার কি হবে?
মনের মাঝে একটা কথাই বলা বলি করছে, তুষি তু তো গায়া। অমনি তুষার কানে কানে ফিস ফিস করে বলল। নয়, লুকিং লাইক আ সো হট সুইটার্ড। এহেন কথায় তুষির হৃস্পন্দন থমকে গেল। শুকনো ঢোক গিলে গলা ভিজিয়ে নিল। মনের ভেতর যে ঝড় বইছে সেটা কাউকে বুঝতে দিল না। ইচ্ছে করে তুষারের কথায় কোনো উত্তর দেবে না বলে সিদ্ধান্ত নিল। শাড়িতে একদম বউ বউ লাগে, তাই বলে তো পেট দেখানো যাবে না। তুষার বলেই রামিমের সাথে চলে গেল। এবার বুঝতে আর বাকি রইল না মলম আর চিঠির মালিককে। নানান রকম চুড়ি, শাড়ি, টিপ, আলতার নূপুর কিনলো, ফুচকা, ঝালমুড়ি, হরেক রকম আচার খেলো। বাড়ির সবার জন্য মোটামুটি কেনাকাটা করলো। তুষারও উকিঝুঁকি দিয়ে তুষির আশেপাশেই থাকছে। কোনো অভিজ্ঞতা না থাকায় তুষি যে যে চুড়ি কিনলো সেও তুষির অজান্তেই ওই রকম 2 ডজন চুড়ি আর একটা নূপুর পকেটে পরে নিল। তবে নাগরদোলায় ওঠার সময় বাঁধলো আরেক বিপত্তি। তুষির সাথে বসবে তুষার আর জান্নাত, আরেক পাশে তানহা, রামিম এবং রিমি। যখনই নাগরদোলা ওপর থেকে নিচের দিকে নামতে শুরু করলো, তুষি দিল এক চিৎকার। ভয়ে তুষারের হাতে জোরে নখ ডাবিয়ে দিল। এরপরও ক্ষান্ত হলো না, কান্না শুরু করে চিল্লাতে লাগলো। তুষার ব্যথা তো পাচ্ছেই, তবুও তুষির ভয়ের জন্য কিছু বলতেও পারল না। এরপর আলতো করে কাঁধ ধরে রাখলো। নাগরদোলা থেকে নেমে ভয়ে কাঁপতে লাগলো তুষি। এরপরও ভাব নিয়ে বলল। দুলাভাই শোনো না, চলো না এবার নাগরদোলায় উঠি, এবার আর ভয় পাবো না। তুষার অবাক হয়ে শুনল সব কথা। এরপর দিল এক ধমক। বেয়াদব দেখেছি, তবে তোর মতো ডাইনি দেখি নাই। দেখ হাতের অবস্থা, উঠলে তো ঠিকই ভ্যা ভ্যা করে কাঁদিস। এখন আবার যেতে চাস তো বল, তোকে উপরে রেখে দিব আজ সারা রাত। সবাই ওর দশা দেখে ঠোঁট টিপে হাসল। রামিম এবার বাসায় যাওয়ার তাড়া দিল। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। ব্যস্ত রাস্তায় তারা 6 জন হেঁটে হেঁটে এগোচ্ছে। সাথে খুশগল্প তো আছেই। সবাই বেশ এগিয়ে গেছে। তুষার পেছনে তাকিয়ে দেখল তুষি অনেক পেছনে পড়ে আছে। তুষি এক হাতে পড়া চুড়িগুলো নেড়ে চেড়ে দেখছে আর হাঁটছে। এমন সময় হোঁচট খেয়ে পড়ে যেতে নিলেই তুষার হাতটা খপ করে ধরে ফেলে। হাত ছেড়ে আধো আধো অন্ধকারে বুক পকেট থেকে লাল কালো চুড়িগুলো হাতে নিয়ে তুষির বাঁ হাত শক্ত করে চেপে ধরে একে একে পরিয়ে দিতে লাগলো। তুষি ওর মুখ পানে চেয়ে দেখলো সে খুব যত্ন করে ভালোবাসাময় চুড়িগুলো পরাচ্ছে। একে একে সকল অভিমান অভিযোগ সব যেন মুহূর্তে লজ্জা পেয়ে দূরে কোথাও উধাও হয়ে গেল। যাওয়ার আগে চুপি চুপি বলে গেল, এই ছোট ছোট আদুরে ভালোবাসা যত্নের মধ্যে আমরা তো খুবই ঠুনকো। এক ধ্যানে তাকিয়ে থাকতেই কানে বাজলো। এক চাঁদকে সাক্ষী রেখে আমার নিজস্ব চাঁদের হাতে ভালোবাসা মেখে দিলাম, যাতে আকাশের চাঁদ আমার নিজের চাঁদকে দেখে ভীষণ হিংসা করে। এর জন্য তার সামনে অল্পখানি খুব যত্নে কেনা ভালোবাসা পরিয়ে দিলাম। এই কথা বলে এক মুহূর্তও দেরি না করে চুড়ি পরানো হাতে একটি গাঢ় চুমু খেলো। ঘোর লাগা কণ্ঠে শুধালো, এটা ছিল কালকের রাতের পাওয়া। আমি কখনো কারো দেনা পাওনা বাকি রাখি না, মনে রাখিস। তবে কালকের চুমুটা ভীষণ মিষ্টি ছিল। এই বলে চোখ টিপে দিয়ে আগে আগে হাঁটা ধরল। তুষি হা করে শুধু এসব দেখেই গেল। শেষের কথা শুনতে সে থমকে গেল। কাল রাতে চুমু মানে কি করেছে সে? জ্বরের ঘোরে আবল তাবল কিছু করে ফেলেনি তো? লজ্জায় চোখ মুখ লাল হয়ে গেল তুষির। কান দিয়ে ধোয়া বের হলো। ইচ্ছে করছে মাটি করে ঠুস করে ভেতরে চলে যেতে। কিভাবে যাবে এখন তুষারের সামনে? কিভাবে? নাকি তুষিকে লজ্জা দেওয়ার জন্য মিথ্যে নাটক বানালো? আর কিছু ভাবতে পারল না তুষি। গটগট করে হাঁটা ধরল তাদের পেছন পেছন। আজ আকাশে শুভ্র মেঘ জমেছে। সফেদ রঙের জানালার পর্দাটা মৃদুমন্দ বাতাসে এপাশ ওপাশ করে উড়ছে। ঝকঝকে রোদ এসে পড়ছে চোখ মুখে। দূরের কোথাও হয়তো কয়েকটা পাখি কিচিরমিচির শব্দ তুলছে। মাত্রই চা নাস্তা শেষ করে বেশ ভাবুক দৃষ্টিতে দূরের আকাশে তাকিয়ে আছে তুষি। আজ তানহার চলে যাওয়ার দিন। সকাল থেকেই তুষি ওর পিছু পিছু হাজারবার ঘ্যান ঘ্যান করেছে থেকে যাওয়ার জন্য। তবুও তানহা বোঝাতে পারেনি ছোট বোনকে এখন যে তার এ বাড়িতে থাকা চলে না। শাশুড়ি সকাল থেকে কয়েকবার ফোন করে পই পই করে বলেছে আজ চলে যেতে। বাসায় নিকট আত্মীয় বসে আছে তাদের জন্য। তবে আবার 4-5 দিন পর আসতে বলেছেন। তখন থেকেই তুষি উদাস হয়ে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। আজ তার মন ভালো নেই। বোনের জন্য মন পড়ছে, কষ্ট হচ্ছে ভীষণ। কি হতো যদি প্রকৃতির নিয়ম উল্টো হতো?
মেয়েরা বাবার বাসায় তখন থাকতে পারতো। এসব আজগুবি চিন্তা ভাবনা করছে আর শূন্যে দৃষ্টিতে আকাশের পাড়ে তাকিয়ে আছে। এখন আর ইচ্ছে করা সত্ত্বেও আপু আসতে পারবে না। আগে যেমন এ বাড়ির মেয়ে ছিল, তেমনি এখন ওই বাড়ির ছেলের বউ। এসব ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ত্যাগ করলো তুষি। রামিম বেশ আয়েশ করে মাথার পেছনে দুহাত রেখে বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে। মাঝে মাঝে তানহার কাজকর্ম দেখছে। তানহা ব্যাগে সব কিছু গুছিয়ে রুম ঝাড়ু দেওয়ার সময় ভ্রু যুগল কুঞ্চন করে প্রশ্ন ছুড়ল রামিমের পারে। এভাবে লুচুদের মতো তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে আজ প্রথম দেখছো লুচু কোথাকার। রামিম এমন কথায় মুচকি হাসি দিয়ে রাশভারী কণ্ঠে উত্তর দেয়। দেখছি তো সেই ভার্সিটি থেকে এখনো যে দেখারই শেষ হচ্ছে না, কি করা যায় বলো তো? ঝাড়ু দেওয়া শেষ করে বিছানায় আয়েশ করে বসল সে। এরপর তানহার নির্বিকার জবাব। তাহলে দেখতেই থাকো। তবে শোনো, অন্য মেয়ের দিকে এভাবে তাকালে গলা টিপে দেবো, একদম মেরেই দেবো। বউয়ের এমন কথা সে গত 4 বছর ধরে শুনে আসে। প্রতিবারই আরও রাগানোর জন্য রামিম বলে। তাতে কি, সবে বিয়ে করলাম একটা, এখন আরো তিনটা বিয়ে করার রাইট আছে আমার। এ বলে তানহার কোলে টুস করে শুয়ে পড়ল। তানহার রেগে মেগে আগুন। রামিমের গলা হালকা টিপে দিয়ে ফুঁসে উঠে বলল। যা না যা, তবে বিয়ে করারও শুধু 3টা কেন, আমি তো ভেবেছি 10টা বিয়ে করিয়ে দেব, যাতে সবাই মিলে তোমাকে ইচ্ছা মতো মারবো। কোলে শুয়েছো কেন? ওঠো বলছি, ওঠো। বাকি বউদের কাছে যাও, শুধু কোলে কেন? পারলে গলা জড়িয়ে বসে থাকো। এরপর আবার তানহা দু হাতে রামিমের চুল ইচ্ছে মতো টেনে দিয়ে একটু ব্যঙ্গ করে বলল। ছক কত? 4টা বিয়ে করবে? ঢং খুঁচিয়ে দেবো না, একদম নাক ফেটিয়ে দেবো শয়তান। খাওয়াবি কি? আমিও তাই দেখবো নে। যাক, রাগিয়ে দিতে পেরেছে বউকে। মনে মনে ঠোঁট টিপে হাসল রামিম। এরপর উঁচু হয়ে তানহার নাকের মাথায় জোরে সোরে কামড় বসিয়ে দিল রামিম। ব্যথা পেয়ে চেঁচিয়ে উঠল। এরপর তানহাও নিচু হয়ে রামিমের গলা বরাবর খুব শক্ত করে দাঁত বসিয়ে দিল। ব্যথায় দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল। তানহার ছাড়ার নাম নেই। আবেশে তানহার চুলের মুঠি ধরে দিল জোরে এক টান। সঙ্গে সঙ্গে ছেড়ে দিল তানহা। অনবরত হাঁপাচ্ছে সে। তানহার এমন হাঁপাতে দেখে নিশাতুর দৃষ্টিতে তাকিয়ে রইল নামিম। কোনো কিছু না ভেবেই তানাকে দু হাতে শক্ত করে ধরে বিছানায় শুয়ে নিজের দুটো অধরের সাথে তানহার অধর মিলিয়ে দিল। তানহা প্রথমে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও এরপর নিজেও রামিমের সাথে তাল মেলালো। কেউ কারো থেকে কম না। ভালোবাসার পরম মধুর সুধা পান করতে ব্যস্ত দুজনে মিলে। 1 মিনিট 2 মিনিট এভাবে কতক্ষণ, তবুও কারো ছাড়ার নাম নেই। রামিম হঠাৎ ঠোঁটে কামড় দিতে তানহার কিছুক্ষণ আগের কথা মনে পড়ে গেল। এরপর নিজের সকল শক্তি দিয়ে রামিমের ঠোঁটে জোরে সোরে কামড় বসালো। রামিমও কম না, অনেকগুলো ছোট ছোট কামড় দিয়েই তারপর ঠোঁট ছেড়ে ক্ষান্ত হলো সে। দুজনেই হাঁপাচ্ছে। রামিম হাত দিয়ে ঠোঁট কেটে যাওয়ার রক্ত মুছে ফিসফিসিয়ে বলল। রোমান্সকে কিভাবে নিরামিষ বানাতে হয় এটা তোমার থেকে আর কেউ ভালো জানে না। দূর, একেবারে ঠোঁট দুটো খেয়ে ফেলার প্ল্যান করেছিলে। এমন কথায় তানহা লজ্জায় লাল নীল হয়ে যাওয়ার উপক্রম। রামিমের উষ্ণ নিঃশ্বাস তানহার মুখে উপচে পড়ছে। নিজেও এখন কন্ট্রোল হারিয়ে বসে আছে। এদিকে রামিম এখনও ঘোরের মধ্যেই আছে। আস্তে আস্তে তানহার সারা মুখে ঠোঁট দিয়ে ছোট ছোট আদর দেয়। বন্ধ চোখের পাতায় গাঢ় চুমু খায়। এরপর দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে শুয়ে পড়ে। এদিকে তানহার অবস্থা বেহাল। হাত পা থরথর করে কাঁপছে। এই মানুষটা এত কাছে আসলেই কেমন কেমন যেন লাগে। রক্ত গরম হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। নিজের অজান্তেই রামিমের চুল 2 হাত দিয়ে আঁকড়ে ধরে শুয়ে থাকলো। রামিম লম্বা নিঃশ্বাস নিয়ে দেখে তানহার শরীরের স্মেল। এই গন্ধের কাছে প্রতিবার হারিয়ে যায় রামিম। এমন সময় রামিম বলে। ইস, একজন পারফেক্ট বউ, তার মধ্যে আবার পারফেক্ট পার্টনার। আমার বউটা সব দিকে সেরা। একটু আগে কিভাবে পারফেক্টলি চুমে খেলো আমাকে। আই এম ইমপ্রেস প্রেয়সী। এ কথা বলেই কানের লতিতে ছোট কামড় দিল। তানহা এহেন কাণ্ডে রামিমের পিঠে কয়েকটা কিল ঘুষি বসিয়ে দিল। এরপর 2 হাতে শক্ত করে চুল টেনে ধরে শুয়ে থাকলো। গলায় মুখ গুজে ওভাবেই থেকে হেসে দিল রামিম। তার প্রাণ মনোহরিণী বিহারিণী। এত বছরে কত চাওয়া পাওয়া কাছে আসা সব যেন আস্তে আস্তে পূরণ হচ্ছে তাদের। ভালোবাসা পূর্ণতা ঘটেছে। তুষার আজ স্কুলের বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছে। ফুপির বাসা কাছে হওয়াতে বাসায় যাওয়া আসা অনায়াসে করা যায়।
টাঙ্গাইলের মন্তলা রাস্তার পাশে আড্ডায় মেতেছে সবাই। তুষার এসে দেখলো চিরচেনা সেই মুখগুলো। গুটি কয়েকজনের সাথে মাঝে মধ্যে দেখা হয় ও ৩-৪ জনের সাথে প্রায় ৪ বছর পর দেখা। সবাই নিজেদের পরিচয় গড়তে উঠে পড়ে লেগেছে। কেউ কেউ দেশের বাইরে পাড়ি জমিয়েছে। সবাইকে আজ এত বছর পর দেখে প্রায় বাঘ হারিয়ে ফেলেছিল সে। পরমুহূর্তে দৌড়ে জাপটে ধরে অনেকক্ষণ। এভাবেই বসেছিল তুষার। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। কত ভালোবাসাময় মিষ্টি স্মৃতি পড়ে আছে বন্ধুদের সাথে। ব্যস্ততার জন্য একজনের সময় হলেও অপরজনের হয় না। এভাবেই হারিয়ে যায় আমাদের বন্ধুত্ব। আজ তারা এক হয়েছে খুব স্পষ্ট চোখেই মনে পড়ছে সে প্রায় 4 বছর আগের স্মৃতিগুলো। সময়গুলো ভীষণ মিষ্টি ছিল। এক কোক কিনলে সবাই হুড়মুড়িয়ে খতম করে দিত। স্যারদের নাকানি চুবানি খাওয়াতেও ভোলেনি তারা। টিফিন টাইমে কত স্কুল বাঙ্ক দিয়েছে তার হিসেব নেই। মেয়েদের সাথে ফাজলামি তো আছেই। স্কুলের সব অতীত মুহূর্তের যেন সবার দু চোখে ভেসে উঠছে আজ। তুষারের বন্ধু তৌফিকের উদ্দেশ্যে বলল, শালা তুই তো দেখি দিন দিন চাঁদের লাহান হইতেছস। ভাই শরীর কি ঢোলস? কস নাম গো, আমরাও দিতাম। কিরে বাল, কি করছিয়াম? সিয়াম তাল মিলিয়ে বলে, ওর কথা বাদ দে, শালায় তলে তলে মধু খায়, জানোস না তো তোরা, তাই মন কয় সুন্দর হয়ে যাইতেছে। ভাই সুন্দর হয়েছি ফুপির মায়ের আদর খেয়ে। তোদের যদি ফুপি টুপি থাকে তাহলে ফুপিকা বাচ্চির আদর খাওয়া ভুলেও ছাড়িস না। লাইগা পর দেখবি দিন দিন চেহারা গোলও করতেছে, একেবারে ফকফকা হয়ে যাবি, রাইতের আন্ধারেও দেখা যাব। তুষার বলল। তাদের মধ্যে ইপ্তি প্রশ্ন করলো, কারোর যদি কলিকাতার হারবার লাগে আমার কই শালারা, আমি আইনা দিমু। তোরা বন্ধু বলে কথা, এইটুকু উপকার করবারই পারি। দেখ আমি এক পায়ে রাজি। এই বলে ইপ্তি এক পায়ে দাঁড়িয়ে থাকলো। সবাই ওরে ধরে ধুমধাম কয়েকটা লাগালো। আবির ইপ্তির উত্তরে বলে, তোর কাছে আছে মানে কি বোঝাতে চাস? তুই প্রতিদিন ডোজ নিস। ওই মামা দেখ দেখ সালার ইঞ্জিন চলে না ভাই, আমাগর সবারই ঠিকঠাকই আছে। তুই বেশি বেশি খা, আমাকেও লাগতো না। আবিরের কথায় হাসিতে ফেটে পড়ল সবাই। হাসতে হাসতে একজন আরেকজনের উপর ঢলে পড়ে যাবে এমন অবস্থা। এরপর ভালো মন্দ কে কী করছে সব কিছু নিয়ে আড্ডা চলল। দেখি কেউ বলতে পারবে না আজ তাদের এত বছর পর দেখা হয়েছে। মনে হচ্ছে তারা সেই শৈশবে ফিরে গেছে। শৈশবের স্মৃতি হচ্ছে সুমধুর, কখনো ভোলা যায় না। যায় না সে স্মৃতি কাটানোর বন্ধুদের। বন্ধুরা যেন একটা প্রাণ। জীবনে মন খারাপের কথা বলার জন্য হলেও একটা মনের মতো বন্ধু থাকা দরকার, যে কখনো বকবকানি শুনে বিরক্ত হবে না, গালি শুনে নাক ছিটকাবে না, বরং একটা গালি দিলে আরও 4টা দেবে। সারাদিন হৈ হৈ করে টাঙ্গালের পৌর উদ্যান, ডিসি লেক এইসব জায়গা দিয়ে তারা ঘুরে বেড়ালো। আজ কারো মধ্যে এক বিন্দু পরিমাণও ক্লান্ত নেই। নেই মনের গোপন ব্যথা, নেই বাড়ি ফেরার ভীষণ তারা, কিচ্ছু নেই। বন্ধু পাশে আছে তাহলে ওই সব তো এসবের কাছে খুবই তুচ্ছ। তারা হুট করে কোথাও যেন উধাও হয়ে যায়। এভাবে সারাদিন বন্ধুদের সাথে কাটিয়ে সবাইকে বিদায় দিল তুষার। এরপর ফুপ্পিকে বাচ্চির উদ্দেশ্যে রওনা দিল। বিকেলের গোধূলি লগ্নে সূর্যটাও হেলে পড়েছে। তানহা যাওয়ার জন্য রেডি হচ্ছে। তানহা একটু পরপরই নাক টেনে কাঁদছে। পাশেই নাক ফুলিয়ে বসে আছে 3 বোন। তুষির কান্নায় নাকের ডগা লাল হয়ে উঠেছে। তানহা সব ব্যাগ নিয়ে বের হয়ে আসলো। নূরজাহান তুষারকে ডাকতে গেলেন। সেই যে ছেলেটা বিকেলের আগে এসেছে। এরপর ক্লান্তিতে 2 চোখ এক করে ঘুম দিয়েছে। তুষার ঘুমো ঘুমো চোখে বাইরে এসে দেখল বাড়ির অবস্থা শোকে কাতর। তানহা একবার আমিনা বেগমকে আবার আতিকুর রহমানকে ধরে কেঁদে যাচ্ছে। আজাদ, আলতাফ আর নাজমা বোঝাচ্ছেন, তবুও কাজ হচ্ছে না। পাশেই হেসকে তুলে নাক টানছে তুষি। তুষারের মনে হলো বড্ড ঢং করছে এই মেয়ে। আশ্চর্য, এভাবে কাঁদার কি আছে? সে কি আর আসবে না? বিয়ে হয়েছে, এখন তো স্বামীর ঘরেই থাকতে হবে। কিন্তু দেখো, শাকচুনিকে দেখে মনে হচ্ছে সে নিজেই যাচ্ছে শ্বশুর বাড়ি। তুষার বিড়বিড় করে বলল, একবার শুধু আমার কাছে আয়, কিভাবে বাপের বাড়ি থাকতে হয় তা ধীরে ধীরে বোঝাবো। অনেক খাচ্ছিস বাপের বাড়ি, এখনই খেয়ে নে। বিয়ের পর বাপের বাড়ির নাম মুখে আনলে একদম পিটিয়ে সোজা করে দিব। বিয়ের পর জামাই বাড়ি হচ্ছে একমাত্র বাড়ি। সারাদিন কান্নাকাটি করলেও আমার বুকেই থাকতে হবে, আজীবন আমরণ। এসব বলে তুষির দিকে পরখ করল সে। তুষি শুধু একবার মুখ উঁচিয়ে দেখলো, অমনি আমার নিজের দিকে তাকিয়ে থাকলো।
এখন তার কোনো ইচ্ছে নেই বন মানুষকে দেখার। কাঁদতে দেখলে তুষিকে ভেঙিয়ে মজা নেয় তুষার। এসব আপাতত ভালো লাগবে না তুষির। এখন সে বোনের জন্য কান্না করতে ভারী ব্যস্ত। তানহাকে সবাই বুঝিয়ে সিএনজিতে উঠিয়ে দিল। আতিকুর রহমানের বুকটা পুড়ে যাচ্ছে। মেয়ের কান্না সহ্য হয় না তার। এক হতাশ শ্বাস ফেলে সবাই আবার বাসায় চলে আসলো। তুষির চোখ নাকের দিকে তাকিয়ে হালকা কপাল কুঁচকাল। মন খারাপ তুষিকে একটু খ্যাপানোর জন্য বলল, রাক্ষসী রানী কটকটি। এই একটি কথা শুনে এক মুহূর্তের জন্য একটু আগের কান্না ভুলে গেল সে। রাগ উঠে গেল, নাকের ডগা তীর তীর করে কাঁপলো। জবাব দিল, তোমার বউ তুই? আস্ত জঙ্গলি ভূত। হ্যাঁ হ্যাঁ, তোর জামাই। এই বলে তুষার তুষির চুলের বেনুনি ধরে দিল জোরে টান। তুষি রেগে ফুসতে ফুসতে ধরতে গেলেই তুষার ভোদর বাসার ভেতর চলে গেল। আর তুষিও হাল ছাড়ার পাত্রী নয়। আজ ধরতে পারলে আজ তো চিবিয়ে চিবিয়ে খাবে সে। কোনোভাবেই ছাড়বে না তুষি। অনেক বেয়াদবি হয়েছে, এখন আর সহ্য করবে না সে। তাই পেছন পেছন তুষিও দৌড় দিল। তুষারের হাসির ঝংকারে আর তুষির চিল্লাচিল্লি চিৎকারে সারা বাসা ভয়ে কেঁপে উঠল। কেউ কারো থেকে কম না। একজন দৌড়াচ্ছে, আরেকজন তাকে ধরার জন্য প্রাণপণে ছুটছে পিছনে। ওদের এহেন বাচ্চামো কাণ্ড দেখে বাকি সবাই দীর্ঘশ্বাস ত্যাগ করল। এ আবার নতুন কি? ছোট থেকে চলে আসছে এসব। এই ভালো, এই আবার খারাপ। এই এখন কেঁদে কেটে একাকার, এই আবার মারামারি ঝগড়াঝাটি হাসাহাসি। বয়স 50-এর ঘরে গেলেও এরা ছেলে মানুষই থাকবে, বড় হবে না কখনো। তুষার দৌড়াতে দৌড়াতে ছাদে গিয়ে ঠেকল। সিঁড়িঘরের দরজায় এসে অনবরত হাঁপাচ্ছে তুষি। এত দৌড়ে মনে হয় কখনো দেয়নি সে। এই তুষারের বাচ্চার জন্য আজ দুর্বল হয়ে গেল। ক্লান্ত হয়ে গেছে এই অল্প দৌড়াদৌড়ি করেই। হাত পা অসাড় হয়ে মনে হচ্ছে ধপ করে ফ্লোরে পড়ে যাবে। তুষার ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে ওকে থামতে দেখে জোরে শ্বাস নিয়ে বলল, কিরে, এইটুকুতে হাঁপিয়ে গেলি? তবে আমাকে সামলাবি কিভাবে? আবার আসিস আমার সাথে লড়তে? হাউ ফানি। মজা করে উচ্চস্বরে বলে উঠল। তুষি যাও ভেবেছিল এখন চলে গিয়ে রাতে মজা দেখাবে, তার হলো না। রেগে মেগে বোম হয়ে তুষারের নিকট দৌড়ে গেল সে। তখনই বাঁধল আরেক বিপত্তি। ছাদের মেঝে পানিতে কিছুটা পিচ্ছিল হয়েছিল। যখনই তুষারের হাতে খামচে দিতে যাবে তখনই তড়িৎ গতিতে চিৎপটাং হয়ে পড়ে গেল। নিচে তো পড়লই, সাথে তুষারকে নিয়েও পড়ল। এহেন হঠাৎ আক্রমণে তুষার কিছু না বোঝার আগেই ধপ করে মেঝেতে পড়ে গেছে, যার জন্য তুষার মাথায় বেশ চোট পেল। নিজের দিকে তাকাতেই তুষারের চোখ বড় বড় হয়ে গেল। নিজের উপর তুষিকে দেখে কিছু ভাবতে পারল না সে। কেমন হৃৎপিণ্ড উল্কার বেগে ছুটছে, ধক ধক করছে। তুষিরও অবস্থা নাজেহাল, কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে যেন। কেমন কেমন লাগছে, আবার উঠতেও ইচ্ছে হচ্ছে না। আজ সব লজ্জার মাথা খেয়ে এভাবে পড়ে থাকতে ইচ্ছে করছে। তবে সেও কম যায় না। মাথায় দুষ্ট বুদ্ধিরা নড়চড় করতেই তুষি শক্ত করে গলা জড়িয়ে ওভাবেই পড়ে রইল। এতটা কাছ থেকে নারীর স্পর্শ সহ্য হচ্ছে না তুষারের। গলা কাঠ হয়ে যাচ্ছে। একটু পানির খোঁজে বেশ তৃষ্ণা পেয়েছে। চোখ হয়েছে অস্বাভাবিক বড়। তবুও সামলে বহু কষ্টে বলে, দুষ্টুচুন্নি রে, তুই কি আমাকে মারার প্ল্যান করেছিস? দেখ, উঠে যা বলছি। নিজে একা পড়তে পারলি না, আমাকেও ফেলে কোমর মাথা সব ফাটিয়ে দিলি। ইস, আমার কোমর শেষ একদম, আর বোধহয় হাঁটতে পারবো না। মরে গেলাম রে বাবা। তুষি শয়তানি হাসি হেসে জবাব দেয়, এখন এত নড়চড় কেন করছো? একটু আগেই না বললে তোমাকে নাকি সামলাতে পারবো না? শোনো, তোমার মতো জঙ্গলি ভূতকে সামলানোর জন্য না আমি তুষি একাই যথেষ্ট। কি বলো, আরো প্রমাণ চাও? এই বলেই তুষি তুষারের মুখে ফু দিল। আস্তে আস্তে ঠোঁটের কাছে যাওয়ায় তুষারের মনে হচ্ছে প্রাণ যায় যায় অবস্থা। এই অবস্থা দেখে বেশ মজা পেল তুষি। যেভাবেই হোক জব্দ করতে পেরেছে আজ বদ মানুষকে, এভাবে জোরে হেসে দিল। তুষার কম্পিত গলায় শোধালো, ফুপিকা বাচ্চি, অনেক হয়েছে, উঠে পড় এবার, নয়তো ভুল কিছু করে ফেলবো, তখন আমাকে দোষ দিতে পারবি না। যাবো না, আজ এভাবেই থাকবো। তোমার মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে কচু করবে তুমি, একদম কচু। এমন কথায় তুষারের আত্মসম্মানে লাগলো। তাই সেও এখন আষ্টে পিষ্টে দু হাতে বন্দি করে রাখলো তুষিকে। কোমর পেঁচিয়ে যা দ্রুত ছিল সব খুঁচিয়ে দিল। মুখে তার দুষ্টুমির ছটা। তুষি দরদর করে মুহূর্তে ঘেমে নেমে একাকার। ছোটার জন্য প্রাণপণে নড়াচড়া করছে, তবুও তুষারের হাতে ছোটার নাম নেই। ছেলেদের সাথে সব কিছুতে পারেও শক্তিতে পারা যায় না।
অবশেষে হার মেনে তুষি কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমি বোধহয় মরে যাচ্ছি তুষার ভাই, প্লিজ ছাড়ো, আর ভুল হবে না, আর জীবনেও কাছে আসবো না, প্লিজ, মরে গেলাম। এমন বেহাল দশায় আনতে পেরে তুষার খুশিতে কুটি কুটি দুষ্টুমির ছলে জবাব দেয়। মুরগি যখন নিজের শেয়ালের কাছে ধরা দেয় আর যদি বলে আমাকে খেও না, ছেড়ে দাও, তবে শেয়াল কি করে? তার কথা শুনে দূরে সরে যায়। এই কথাই রীতিমতো ভয়ে গুটিয়ে গেল। বুঝতো ছাড়া পাবে না সে, তাই অবশেষে তুষিও চুপ করে গেল।